খাবারটা খেয়ে নে জন। দেখ, যে যাওয়ার সে তো চলে গেছে, সেই নিয়ে বসে বসে ভাবলে সে তো আর ফিরে আসবে না। আমার খিদে নেই। কেন খাবে না কেন? আরে না খেলে তুই যে নিজেই অসুস্থ হয়ে যাবি। নে, খাবারটা খেয়ে নে, খেয়ে নে, খা। আমি আবার বলছি, তুই আর আলবিনা একটা ইস্যু নিয়ে নে, এখনো তোদের অনেক সময় আছে। প্লিজ আঙ্কেল, আমি কতবার বলেছি আমার এই এক কথা বলতে ভালো লাগছে না। ঠিক আছে বলতে সেটা লাগছে। কি হলো জন, কি হয়েছে? অস্বস্তি বোধ করছিস? এই কি হয়েছে তোমার? আরে কি হলো, কি হলো জন, কি হয়েছে, কি হয়েছে? কি হয়েছে? জল জল জল, এই জলটা খাও। দেখ এক্ষুনি অ্যাম্বুলেন্স কল করো। হ্যাঁ 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 হ্যাঁ, আমি এখন হ্যাঁ হ্যাঁ অ্যাম্বুলেন্স রাখছি। ওটা কথা বল। অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স, হ্যালো প্লিজ হ্যালো, তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ এবার দাও। হ্যালো হ্যালো হ্যালো। চারপাশে যে দেখো মানুষের লাশ, আধারেরা চুপি সারে করে ফিসফাস। চারপাশে যে দেখো মানুষের লাশ, আধারেরা চুপি সারে করে ফিসফাস। মৃত্যু 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 শুধুই খেলে লুকোচুরি খেলা, প্রেম প্রীতি ভালোবাসা অন্তর জ্বালা। মৃত্যু শুধুই খেলে লুকোচুরি খেলা, প্রেম প্রীতি ভালোবাসা অন্তর জ্বালা। চলছে পুড়ছে জনতা জাগছে, জ্বলছে পুড়ছে জনতা জাগছে। চোখ বাঁধা হাজারটা হাই, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম। হোয়াট? কি বলছো কি তুমি সব? ঠিকই শুনেছিস, তোর বড়দা আর বেঁচে নেই রে। কি করে হলো? আঙ্কেল আঙ্কেল তুমি আমায় আগে কেন ফোন করনি? ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে শরীরে বিষক্রিয়ার ফলে হতে পারে, কিন্তু কি করে পয়জনিং হচ্ছে তা ওরা বলতে পারছে না। বডিটা নিয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি। এক মিনিট, বিষক্রিয়া, কেমিক্যাল, অথচ কি কেমিক্যাল সেটাই ডক্টর বলতে পারছে না। পুলিশ এসেছিল? হ্যাঁ, যেহেতু পয়জনিং তাই হসপিটাল থেকেই খবর দিয়েছিল, আমাদের সকলের ব্যাপারেই জিজ্ঞেস করছিল। তা তুই এলে একবার যেন থানায় দেখা করে যাস। তুই কখন আসছিস? বৌমার বাচ্চাকে সঙ্গে নিয়ে আসবি? না না না, ওদের এখন নিয়ে আসবো না। আমি আজকে রাতের ফ্লাইট ধরেই আসছি আঙ্কেল, কাল ভোরের মধ্যেই পৌঁছে যাব। আগে দাদার ওখানে যাব, তারপর নয় পুলিশের ওখানে একবার গিয়ে দেখা করে আসবো। আমি আসছি আঙ্কেল। নাম? জন ফার্নান্দেস, এজ? 32। ওই ভিকটিম আপনার কে হন? ভাই হয়েছে, গত পরশুদিন। আস্তে আস্তে। রবিন ফার্নান্ডেজ মানে ভিকটিমের ভাই। সেদিন দুপুরবেলা কি হয়েছিল আপনার দাদার সাথে? আরিয়ানা আর মমের মৃত্যুর পর থেকে
দাদা মানসিকভাবে ভেঙে পড়ে স্যার। খাওয়া দাওয়া কাজে কোনো কিছুতেই দাদার মন ছিল না। গত পরশুদিন দাদা দুপুরে দোকান থেকে ফেরার পর দাদাকে হসপিটালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ডক্টর দাদাকে মৃত বলে ঘোষণা করে। তারপর তো আপনারা সবই জানেন, কোনো একটা আননোন পয়জনের জন্য দাদার মৃত্যু হয়, এটাই ডেথ সার্টিফিকেটে লেখা ছিল। দাদাকে নিশ্চয়ই কেউ খুন করেছে স্যার। এক মিনিট আপনার এরকম মনে হওয়ার কারণটা কি? আর সেদিনকে আপনি কোথায় ছিলেন? আপনার বাড়ির বাকিরাও তো সেই একই খাবার খেয়েছিল, তাহলে তাদের কেন কিছু হয়নি? অ্যাকচুয়ালি আমি আমার পরিবার নিয়ে দিল্লিতে থাকি, মাঝে মধ্যে এখানে আসি। দাদার মৃত্যুর পরের দিন আমি এখানে এসেছি। বাকি যারা খাবার খেয়েছিল, মানে আমার আঙ্কেলের ছেলে, আমার ভাই টনি আর দাদার ওয়াইফ আলফিনা, তারা তো সবাই সুস্থ আছে স্যার, তাদের তো কিছু হয়নি। আপনার কাউকে সন্দেহ হয়? মানে আপনার দাদার কি কোনো শত্রু ছিল? না স্যার, সেরকম তো আমি কারোর মুখে শুনিনি, বা দাদারও কোনো শত্রু ছিল বলে তো কখনো জানি না। আসলে স্যার, আমাদের পৈতৃক সম্পত্তি আর বেশ কিছু ব্যবসা আছে। আরিয়ানা মারা যাওয়ার পর দাদার সমস্ত ব্যবসা সম্পত্তি আমার আর টনির মধ্যে ভাগাভাগি করে দিতে চায়। আমি দাদাকে বারণ করি। গত 5 বছরে আমাদের পরিবার থেকে তিনজন মানুষ মারা যায় স্যার। আমি চাইনি স্যার এই ঘটনার পুনরাবৃত্তি হোক, আমরা আবার কাউকে হারাই। ঠিক আছে, পুলিশের তরফ থেকে যা করার আমরা করব। আমি নিজেই কেসটা ইনভেস্টিগেশন করব। এক কাজ করুন, আজকে আপনি বাড়ি চলে যান, আমরা আগামীকাল কিংবা পরশুদিন একবার আপনাদের ওখানে যাব। আর হ্যাঁ, আপনার ফোন নাম্বারটা থানায় লিখে দিয়ে যান, দরকার পড়লে আপনাকে কল করে নেব। ঠিক আছে স্যার। গত 5 বছরে এই পরিবারের 3 জন খুন হলো। জন ফার্নান্ডেজের মা হার্ট অ্যাটাকে মারা গেল, জলে ডুবে মারা গেল জনের 7 বছরের কন্যা সন্তান, এবং জনকে খাবারে বিষ মিশিয়ে হত্যা করা হলো। এখন প্রশ্ন হলো যে এই 3টি খুনের পেছনে কি কোনো যোগসূত্র আছে? কিভাবে মারা গেল? আসুন দেখে নেওয়া যাক। মাই ব্রাদার ইন ল মিস্টার ফার্নান্ডেজ, আর ওই পাশেরটা আমার দিদি, আর নিচের দুজনকে তো আপনারা চেনেন। ওকে, চলুন। আর আপনি হলেন মাইকেল ডেন, মিস্টার আন্ড্রের ব্রাদার ইন ল। আচ্ছা, আপনি বাড়িতে কতদিন আছেন? আমার ওয়াইফ আর আমার সান ইন ল একই বছরে মারা গেছে। তার 1 বছর পরে আমি টনিকে নিয়ে বাংলাদেশ থেকে এখানে শিফট করে যাই 1980। টনি আর রবিন তখন 1 বছরের শিশু ছিল, আর একজন 11 বছরের ছিল। আমার দিদি আমাকে নিয়ে আসে এখানে জামাইবাবুর ব্যবসা দেখাশোনা করতে। তারপর থেকে এখানে থেকে যাই। জানেন স্যার, আমার জীবনটা একটা মৃত্যু উপত্যকা। একের পর এক আমি কাছের মানুষকে হারিয়েছি। আচ্ছা, আপনার দিদি কিভাবে মারা গিয়েছিল আপনি কিছু জানেন? আলফিনা, আলফিনা, কি হলো? 9টা তো বাজলো। আজ আমাদের কপালের ব্রেকফাস্ট জুটবে বলে তো মনে হচ্ছে না। ও মা, ঠাম্মি খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবার নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, মম আসছে, তুমি এসো। আমরা তত সময় যিশুর কিভাবে জন্ম হলো সেই গল্প শুনি। এসো 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 এসো। হ্যাঁ, অ্যাঞ্জেল গ্যাব্রিয়েল
তার দৈববাণী দিয়েছিল মাদার মেরিকে। সেই কথা স্বামী জোসেফকে যখন বলল যে তার গর্ভে ঈশ্বরের সন্তান জন্ম নেবে, কিন্তু মাদার মেরির এই কথা জোসেফ কিছুতেই বিশ্বাস করলো না। ভাবলো মাদার মেরিকে অনেক দূরে কোনো একটা জঙ্গলে ফেলে দিয়ে আসবে। তারপর কি হলো তামনি? তারপর একদিন অ্যাঞ্জেল গ্যাব্রিয়েল তাকে জোসেফকে কি করলো, স্বপ্নাদেশ দিল, দিয়ে বলল মা মেরির গর্ভে অন্য কারো সন্তান নেই, স্বয়ং ঈশ্বরের বীজ তার গর্ভে আছে। মা, আপনি খাবারটা খেয়ে ওষুধটা খেয়ে নিন, নাহলে খাবারটা ঠান্ডা হয়ে যাবে। হেসো, আমি খাইয়ে দিচ্ছি, চলো। না আমি খাবো না, আমি কামনির কাছে গল্প শুনবো। আচ্ছা আচ্ছা দিদিভাই শোনো, তুমি আগে খেয়ে এসো, তারপরে আমরা আবার। আপনার শরীরটা খারাপ লাগছে? আঙ্কেল, আলফিনা, আলফিনা, কি হয়েছে? আমার আঙ্কেল একটু তাড়াতাড়ি এসো। কি হলো তামনি? দিদি কি হয়েছে? হ্যাঁ? দিদি, ও দিদি কি হয়েছে তোমার, বলো। আচ্ছা, সেদিন আপনার স্বামী জন কোথায় ছিলেন? আমার স্বামী আর টনি অনেক ভোরবেলা বেরিয়ে যেতেন, আর সকালের ব্রেকফাস্ট করে দুপুরে খাবার খেতে আসতেন, তারপর সন্ধেবেলার জল খাবার খেয়ে রাত্রিবেলার দোকান বন্ধ করে তারপর বাড়িতে ফিরতেন। দেখুন, আপনার স্বামী এবং আপনার শাশুড়ি মা দুজনেই কিন্তু আপনার দেওয়া খাবার খেয়ে মারা গিয়েছিলেন। তা আপনার স্বামী, সরি ফর ইন্টারাপ্ট ম্যাম, অ্যাকচুয়ালি আমি না এটা কিছুতেই মেনে নিতে পারছি না যে আমার হাতের রান্না করা খাবার খেয়ে আমার শাশুড়ি মা মারা গেছেন। আমার শাশুড়ি মা অনেক আগেই মারা গেছেন, আর আমার স্বামী বরাবর বাইরে খেতেন, তাই আমি কি করে বলবো বলুন তো, ওরা আমার হাতের রান্না খেয়ে মারা গেছে। যে মা তার মেয়েকে হারিয়েছে, তারপর সে তার স্বামীকে মেরে ফেলতে চাইবে, শেষ বেঁচে থাকার সম্বলটুকু তো হারিয়ে যাবে, তাই না? আচ্ছা, সেদিন দুপুরবেলা লাঞ্চের পরে আপনার ভাই আপনার মেয়েকে নিয়ে গঙ্গার ঘাটে বেড়াতে গিয়েছিল, আর সেইখানেই তো আপনার মেয়ে তলিয়ে যায়, তাই তো? আমি ডেকেছিলাম, আমি বলেছিলাম আমার মেয়ে আরিয়ানা খুব অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে যেতে। তারপর স্যার, আমার স্পষ্ট মনে আছে সেদিন ডাক্তার দেখে ফেরার পথে ও আমাকে হঠাৎ করে বলল, চলো না আঙ্কেল একটু বেরিয়ে আসি। তারপর আমরা দুজনেই বেড়াতে গেলাম। ও হঠাৎ করে আমার কাছে বায়না করলো একটা বেলুন কিনে দেওয়ার জন্য, তো আমি ওকে একটা বেলুন কিনেও দিলাম। তারপর তারপর আসলে কি জানেন তো, আরিয়ানা মারা যাওয়ার পর পর্দা কিরম যেন একটু অন্যমনস্ক হয়ে গেছিল। আর দুপুরবেলা তো, যেদিন দুপুরবেলা আপনার বড়দা মারা গিয়েছিল সেদিন সকালবেলা আপনারা কি টিফিন করেছিলেন মনে আছে? হ্যাঁ মনে থাকবে না কেন। আসলে কি জানেন তো,
সেদিন সকালবেলা না বর্দার কাছে হঠাৎ একটা ফোন আসে। এই টিফিন করার আগেই সে দোকান দিয়ে বেরিয়ে যায়, কি বলে জরুরি কাজ রয়েছে। তারপর ফিরেও আসে, ঠিক 2 ঘন্টা মতো হবে, কিন্তু টিফিন করেছে কিনা ঠিক জানি না। বুঝলাম, আমি তো কচুরি আর থাক থাক। 4 বছর কেটে যায়। ইনভেস্টিগেশনে পুলিশ কিচ্ছু না পেয়ে কেস ক্লোজ করে দেয়। পর্দার আড়ালেই থেকে যায় জনের মৃত্যুর আসল রহস্য। ফার্নান্ডেজ পরিবারের বাকিরা তখন একটু স্বাভাবিক হয়ে এসেছে। ড্যাড, তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বল, কি কথা আছে? মানে ব্যবসায় কিছু হয়েছে কি? না মানে আমি ভাবছিলাম। আরে আরে কি ভাবছিস বল, আমি তো ড্যাড বলছি। এই প্রেম ঘড়িতে কিছু হয়েছে কি? হ্যাঁ না মানে মানে ওই আর কি, মানে কি যে বলবো তোমার, মানে আমি বুঝতে। আরে কি যে হ্যাঁ না করছিস? হ্যাঁ বল, আসল কি হয়েছে? যে মানে আমি ভাবছিলাম যে তোমার যদি মত থাকে তাহলে আমি একটা প্রস্তাব রাখতে পারি তোমার কাছে। ঠিক আছে, আগে প্রস্তাবটা রাখ, তারপরে ভেবে দেখো মত দেওয়া যায় কিনা। সে মানে দেখো ড্যাড, তোমারও বয়স হয়ে যাচ্ছে, আমারও বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, তাই ভাবছি এবার বিয়েটা সেরেই ফেলি। আরে হয়েছে উত্তম প্রস্তাব, এতে আবার ভাবার কি আছে? একদম পুরো মত রয়েছে। তা মেয়ে দেখবো না সে কাজটা তুই আগেই সেরে রেখেছিস? হ্যাঁ মানে ওই আসলে সেটাই বলতে চাই। হ্যাঁ দেখো ড্যাড, বর্দা মারা যাওয়ার পর আলফিনা বড্ড একা হয়ে গেছে। আর আমার আর আলফিনার তো প্রায় একই বয়সী, তাই আমি আলফিনাকেই বিয়ে করতে চাই। জানোয়ার ছেলে, এ কথা বলতে তো মুখে আসছে না? হ্যাঁ জানোয়ার কথাটা, ছি 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 ছি। কি ছেলের জন্ম দিয়েছি আমি, নিজের কাজিনের উইডোকে বিয়ে করতে চাইছি। আরে তো ছোটটাকে কি জবাব দিবি? আর আলফিনা, আলফিনার কথাটা একটা ভেবে দেখেছিস? স্বার্থপর, সম্প্রতি ওর হাজবেন্ডকে হারিয়েছে, ওর মেয়েকেও হারিয়েছে। তার মানে জনকে মেরে তুই আলফিনাকে বিয়ে করতে চাই, তাই না? বল বল, ঠিক করে বল বল বল। কালই আমি থানায় গিয়ে সব বলবো। তোর দাদার সম্পত্তি পেয়েছিস, তার ব্যবসা পেয়েছিস, তার ওইটা বউকে তুই নিজের করতে চাইছিস? তোর মধ্যে ছেলে, তোর মধ্যে কি হলো? কি করেনি ওই জানোয়ারটাকে জিজ্ঞাসা করো। কি করেনি ওই জানোয়ারটাকে জিজ্ঞাসা করো। কি বলেছে? কে চুপ করে আছিস কেন? বল। আপনি বসুন। শোনো আলফিনা, ও তোমাকে বিয়ে করতে চাইছে। ও আমাকে বিয়ে করতে চাইছে মানে? হ্যাঁ, জিজ্ঞাসা করো ওকে। কি কি বলেছিস এসব? আমি কখনো সেই চোখে তোকে দেখেছি? তোর দিকে তাকিয়েছি? তুই আমাকে বিয়ে করতে চাইছিস আঙ্কেলকে? আমি তোকে ভাইয়ের মতো দেখি। আমার শরীরটা একটু খারাপ লাগছে। হ্যাঁ আমি বুঝতে পারছি। আঙ্কেল আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আপনি তো কিছু খেলেন না, আপনাকে তো কিছু খেতে হবে। আলফিনা, হ্যাঁ। ছেলের মুখ থেকে এই পাপ কথা শোনার পর এই গলা দিয়ে কোনো খাওয়ার নামবে না। এবার আমি বদ্ধপরিকর, ওই জনের খাবারের বিষ মিশিয়ে ওকে মেরেছে। কালই আমি থানায় যাব আর এই কেসটাকে রিওপেন করার কথা বলবো। তারপর আমি রবিনকে জানাবো। ওর শাস্তি নেওয়া পর্যন্ত আমি ক্ষান্ত হব না। দেখি কি আমাকে রুখতে পারে। আলফিনা, এই শয়তান থেকে সাবধানে থাকবে। ওকে আমি বিশ্বাস করি না। আর কোনোদিন যদি তোমাকে বিরক্ত করতে পারে আর তোমার পেছনে লাগে, তাহলে আমাকে খবর দেব, আমি ওর হিসেব বুঝে নেব। আর আমার ছেলে হলে তো আমি ক্ষমা করব। কি মনে হচ্ছে
জন ফার্নান্ডেজের আসল খুনি কি তাহলে তার বাড়িতেই গা ঢাকা দিয়েছিল? কেন মারা গেল এই তিনজন? আরে কি করছো? লাগছে তো, ছাড়ো। এভাবে কতদিন কতদিন আমরা লুকিয়ে লুকিয়ে প্রেম করবো শুনি? যতদিন না তোমার বড়দাকে রাস্তা থেকে সরাতে পারছি। আরে বড়দাকে তো রাস্তা থেকে সরিয়ে ফেলবো, কিন্তু তোমার বাবা ড্যাডি আমাদের সম্পর্কটা মেনে নেবে না। তাকে একবার সরাতে পারলে ড্যাড ঠিক মেনে নেবে। তাই বুঝি? তুমি তো এতদিনে কিছুই করতে পারলে না। সর সর। আমাকেই না কিছু একটা করতে হবে। কাল দুপুরের মধ্যে কিছু একটা করবো। কি করবি তুই? কি ব্যবস্থা করবি তুই? বল। ছাড় ছাড়, আমি সেটা বুঝে নেবো। ছেড়ে দে আমাকে। ঠিক আছে, ছেড়ে দিন, যা। তারা মনে আছে বইটা? তুই চেয়েছিলিস বলে কলকাতার বই মার্কেট থেকে 30টা দোকান খুঁজে বইটা নিয়ে এসেছি। তাই বুঝি? হ্যাঁ তাই? হ্যাঁ। দেখ, তুই আমার জন্য নিচ্ছিস? সত্যি? ইয়েস। বলছি, মা আবার আজকে বলছিল, জানো তো, বিয়ের তো 1 বছর হতে চললো, এবার বাচ্চা কাচ্চা নিয়ে কিছু একটা ভাবো না। তুমি কি বললে? আমি কিছু বলিনি। আমরা কিন্তু কি? আমরা তো বলছিলাম তুমি একবার ডাক্তারের কাছে যাও না। কি? ডাক্তারের কাছে যাব? হ্যাঁ। আমি ডাক্তারের কাছে যাব? হ্যাঁ। আমি ডাক্তার দেখাবো? ডাক্তার দেখাবো? শোন না, বল। আমার না 2 মাস ধরে হয়নি, জানিস তো, আর একটা ভমিটিং ভাব এসছে। মনে হয় আমি প্রেগনেন্ট। মানে? হ্যাঁ, পিরিয়ডটা মিস গেছে। এক সেকেন্ড, কি বলছিস তুই? আমি কিছু বুঝতে পারছিলাম না। আমি রুবেলকে দিয়ে একটা টেস্ট কিট আনিয়েছিলাম, সেটাতে পজিটিভ এসছে। দাঁড়া এক সেকেন্ড। তুই বলেছিলিস বড়দার, হ্যাঁ। তার মানে আমি যেটা ভাবছি সেটাই ঠিক। হ্যাঁ, বাচ্চাটা তোর আমার। শোন না, এক সেকেন্ড, যদি বাড়িতে এটা জানাজানি হয়ে যায়? সেটা তুই আমার উপর ছেড়ে দে। এই ফার্নান্ডেজ ফ্যামিলির সমস্ত সম্পত্তি আমার আর তোর আর আমার সন্তানের। কিন্তু কেউ যদি জানতে পারে তখন কি হবে? বলছি তো, সেটা আমার উপর ছেড়ে দে। আরে তুই তাকারি করাটা বন্ধ কর না প্লিজ। ডাকলি যে, কিছু বলবি নাকি? শোন না, এখন থেকে না তোকে আর আমাকে লুকিয়ে লুকিয়ে দেখা করতে হবে না। কেন শুনি? আমি কালকে রাতে তোর ড্যাডের খাবারে বিষ মিলিয়ে দিচ্ছি। হোয়াট? কি বলছিস কি তুই এটা? ও শিট, এটা তুই কেন বললি আলফিনা? পুলিশ জানতে পারলে কি হবে আমাদের? তুই এরকম করছিস কেন? বল। আমি তো তোর জন্য 10 বছর ওয়েট করেছি, বল। আমি 10টা বছর আমি শুধু তোর জন্য ওয়েট করেছি। তুই একটু বোঝ। তুই একটু বোঝ। আমার মেয়েটাও তো চলে গেল, বল। আর আমরা এরপরে ভালো থাকবো, বিশ্বাস কর। শুধু তুই আর আমি। বুঝতে পারছিস না কথাটা? যদি পুলিশ জানতে পারে তখন কি হবে? হ্যাঁ, না, তুই কি ভেবেছিস ছোটদা আমাদের ছেড়ে দেবে? পুলিশ যদি জানতে পারে কি হবে? আমরা দুজনেই চলে যাব, আমরা দুজনেই ভেসে যাব।
বিশ্বাস কর, আমি এখনই তোকে বিয়ে করব না। আমি তোর জন্য অনেক দিন ওয়েট করতে পারি, অনেক দিন। 10 বছরে এই নিয়ে চতুর্থ খুনের কোনো কুল কিনারা করা গেল না। উল্টে 1 বছরের মধ্যে টনিকে বিয়ে করে এবং জনের সই নকল করে পুরো সম্পত্তির মালিক হয়ে গেল আলফিনা। সেই সময় জনের ভাই রবিনের হাতে আসে টনির আলফিনাকে দেয়া কিছু চিঠিপত্র এবং বই। তার থেকেই জানা যায় যে আলফিনা তার স্বামীকে মেরেছিল খাবারে বিষ মিশিয়ে। পুলিশকে সবকিছু জানায় রতন। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ প্রথমেই তুলে নিয়ে আসে টনিকে। যা বলবি সত্যি বলবি। স্যার বিশ্বাস করুন স্যার, আমি জানি না পিপি আর আরিয়ানা কি করে মারা গেল। তবে পিপি আর বর্দার সাথে আলফিনার সম্পর্ক কোনোদিনই ভালো ছিল না। আলফিনা প্রায়শই আসতো আমার কাছে আর এসে কান্নাকাটি করতো যে বর্দা ওকে কতটা হিউমিলিয়েট করে। হ্যাঁ হ্যাঁ, আলফিনাই বর্দাকে মেরেছে, বেশ করেছে। বর্দা বহুত টর্চার করতো ওকে। তবে ড্যাডকে মারা ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ ড্যাড বলেছিল বর্দার কেসটা আবার রিওপেন করবে। তাই ড্যাডের খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল সেই রাতে। বর্দার মতোই ঝাঁকুনি দিয়ে ঘুমের মধ্যে মারা যায়। তার পরের দিন সকালবেলা আমি আর আলফিনা গিয়ে বিছানার চাদরটা পাল্টে দিই, দিয়ে ড্যাডকে আবার ওখানে শুয়ে দিই, যাতে সবাই ভাবে এটা একটু ন্যাচারাল ডে। তার ড্যাড ঘুমাচ্ছিল, কিন্তু আমি বা আলফিনা কেউই আরিয়ানাকে কোনোদিন মারতে পারি না স্যার, কারণ ও আমাদের প্রথম সন্তান ছিল। স্যার যেটুকু জিজ্ঞাসা করেছেন সেটুকুর উত্তর বলিস, বাড়তি কথা নয়। আর আলফিনা জনকে মারলো কিভাবে? হ্যাঁ ম্যাডাম, বলছি। ওর জলের গ্লাসে বিষ মিশিয়ে দিয়েছিল, কিন্তু কি বিষ মিশিয়েছিল আমি জানি না। আমি সত্যি বলছি, আমি কি বিষ মিশিয়েছিল জানি না। বর্দার রোজকার একটা অভ্যেস ছিল যে ও বাড়িতে আসবে, 1 গ্লাস করে জল খাবে, তারপর আধা ঘন্টা টিভি দেখবে, তারপর খেতে বসবে। ম্যাডাম জানেন তো, সেদিন সকালবেলা যে কলটা এসেছিল না, সেটা আলফিনাই ফোন করেছিল বর্দাকে যে 2 রজনীগন্ধা স্টিক আর একটা ক্যান্ডেল নিয়ে আসার জন্য, কারণ সেদিন ছিল আরিয়ানার প্রথম মৃত্যুবার্ষিকী। কিন্তু বর্দা রজনীগন্ধা স্টিক আর ক্যান্ডেল নিয়ে আবার ফিরে আসে দোকানে। এসে সে বলে তাড়াতাড়ি সব দোকানের সব কাজ ছেড়ে ফেল, আমাদের বাড়ি যেতে হবে। সেই মতো আমি দোকানের সব কাজ ছেড়ে ফেলি এবং একসাথে বাড়িও ফিরি। কিন্তু রোজকার মতো বর্দা তোমার জলের গ্লাসে জল ঢেলে টেবিলের উপর রেখে দিয়ে যাচ্ছি, ড্রেস চেঞ্জ করে খেয়ে নিও, আর মা আর আরিয়ানা ছবির সামনে একটা ক্যান্ডেল জ্বালিয়ে দিও। ফুলগুলো রাখা আছে ওখানে, দেখো শুকিয়ে যাবে। হ্যাঁ আমি যাচ্ছি, তুমি বসো। তারপর ওই 8 ঘন্টার মধ্যে আরিয়ানের কাছে পৌঁছে গিয়েছিল ওটা। পটাশিয়াম সাইনাইডের ডোজটা একটু বেশি হয়ে গেছিল। কে এনে দিত স্যারাইড? বলো। আমার ভাই সোনার দোকানে কাজ করে, তো ওখান থেকে এনে দেয়। তাহলে তোর শাশুড়ি ফারুকাকে কেন মারলি? তোদের সম্পর্কের কথাটা জেনে গিয়েছিল তাই? আমার শাশুড়ি টনির সাথে সম্পর্কটা জানতো না। আমার শাশুড়ি হার্ট অ্যাটাকে মারা গেছিল। সত্যিটা কি বলবি? নাহলে কি করে সত্যিটা বলাতে হয় আমি তা খুব ভালো করে জানি।
অনেক জিজ্ঞাসাবাদের পরেও যখন আলফিনা কিছুই স্বীকার করে না, তখন পুলিশ কবর খুঁড়ে ফারুকা, জন, আরিয়ানা আর মাইকেলের দেহাবশেষ বের করে ফরেন্সিকে পাঠায় টেস্টের জন্য। 4 জনেরই দেহে পটাশিয়াম সায়ানাইডের উপস্থিতির প্রমাণ মেলে। এবার প্রশ্ন ওঠে, ফারুকা এবং আরিয়ানাকে তাহলে কিভাবে মারা হলো? এখন আর সত্যিটা লুকিয়ে কোনো লাভ নেই। ফরেন্সিক রিপোর্ট আমাদের কাছে চলে এসেছে। তুই এখন 2টো খুন করিস বা 4টে, শাস্তি তো তোর হবেই। আচ্ছা, আরিয়ানা তো তোমার আর টনির মেয়ে ছিল, তাহলে আরিয়ানাকে মারলে কেন? ওটা 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 একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি জনকে একবার আগে মারার চেষ্টা করেছিলাম, আর ওই চেষ্টাই না আমাদের সন্তানকে কেড়ে নিল। জন দুপুরে খেতে আসতো। পার্টি যাবো, ঠিক আছে? কোন কি খাবে তুমি? আইসক্রিম কি আইসক্রিম খাবে? টর্নেডো? তাই? আচ্ছা এসো। ঝাড়া জুড়বো, ঠিক আছে? আমি খাবো না। না, আমি যাব না। আমি বাবার কাছে মাংস খাবো। কেন? আমি খাইয়ে দিলে কি হয়েছে? এসো। থাক না, তুমি যাও না। আমি ওকে খাওয়াতে আমি খেয়ে নেবো। যাও, তুমি যাও, তুমি যাও। না, আমি খাইয়ে দেবো। না, আমি যাব না। এই তারপর আমি আমার ভাইকে ফোন করি। ওকে না, ওকে আমি সব কথা খুলে বলি। আমরা দুজনেই জানতাম আর এখানে আর বাঁচানো সম্ভব নয়। আর 200 মিলিগ্রাম সায়ানাইড ওকে মারার জন্য যথেষ্ট ছিল। ছোট তো, প্ল্যানটা আমার ভাই দিয়েছিল। ভাই প্রথমে আরিয়ানাকে গঙ্গার ঘাটে নিয়ে যায়। আরিয়ানা সেখানে একটা বেলুন কেনার বায়না করে। ওকে রেখে ভাই বেলুন কিনতে যায়। কিনে এসে দেখে ও কোথাও নেই। তারপর দেখে জলের মধ্যে আরিয়ানার জামা ভেসে উঠেছে। ও ঝাঁপ মারে জলে। সাঁতরে আরিয়ানার কাছে গিয়ে দেখে আরিয়ানা মারা গেছে। তারপর ওকে লোকালয় থেকে জলের আরো গভীরে নিয়ে যায়, যাতে সহজে আর কারো চোখে না পড়ে। স্যার, হাতে তো এখন অনেক সময় আছে। আপনি কিন্তু অনেক তাড়াতাড়ি কেসটা সলভ করে ফেলেছেন। জানি। আসলে কি জানো, 7 বছর আগে যখন আমি কেসটা ইনভেস্টিগেশন শুরু করি, তখন আমার একটা সন্দেহ হয়েছিল যে খুনি বাড়ির ভেতরেই আছে। কিন্তু খুনি যে এত চালাক সেটা আমি বুঝতে পারি। কেন বলো তো? কেন? তার কারণটা হচ্ছে এই যে সায়ানাইড, এটা না বিভিন্ন রকমের হয়, আর তার মধ্যে সব থেকে বিষাক্ত হচ্ছে পটাশিয়াম সায়ানাইড। আর এই পটাশিয়াম সায়ানাইড কোথায় পাওয়া যায় বলো তো? সহজেই সোনার দোকানে। রুবেল সোনার দোকানে কাজ করতো, আর সোনার দোকান থেকে পটাশিয়াম সায়ানাইড এনে আলফিনাকে দিত। 300 মিলিগ্রাম পটাশিয়াম সায়ানাইড একটা মানুষকে এভাবে মেরে ফেলতেই পারে। তাহলে তুমি ভাবতে পারছো 1 গ্রাম পটাশিয়াম সায়ানাইড একটা মানুষকে কত তাড়াতাড়ি মেরে ফেলতে পারে। আর এই জন্যই আজ পর্যন্ত পটাশিয়াম সায়ানাইডের সঠিক টেস্ট কেউ আবিষ্কার করতে পারে। চলো ইন্টারোগেশনটা শেষ করে ফেলি। হ্যাঁ স্যার। আমার শাশুড়ি মা বাইরের ভালো মানুষই দেখালেও তিনি খুব একটা ভালো মানুষ ছিলেন না। অল্প বয়সে জনের সাথে আমার বিয়ে হয়েছিল। জন ছিল আমার থেকে বয়সে বড়। ওই বাড়ির মধ্যে টনির সাথে আমার ভালো বন্ধুত্ব তৈরি হয়। তখনও আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক তৈরি হয়নি। ওই বাড়ির মধ্যে, ওই জেলখানার মধ্যে প্রথম বন্ধু হয় টনি। একদিন সকালে আমি রান্নাঘরে রান্না করছিলাম। সেই সময়ে টনি বাজারের ব্যাগটা রেখে যাওয়ার সময় ওর পকেট থেকে একটা বই পাই।
বৌদি বাজারটা রেখে দেবেন। এমা বৌদি, ওটা আমার জন্য নয়, ওটা আমার একটা বন্ধু কিনতে দিয়েছিল। এই বইটা বন্ধুর জন্য? হ্যাঁ মানে ও আনতে বলেছিল আসলে। ও আচ্ছা আচ্ছা, আমার একটা কথা রাখতে পারবে? কি কথা শুনি? ভয় পাওয়ার কিছু নেই, আমি কাউকে কিছু বলবো না। আমাকে এরকম কয়েকটা বই এনে দিতে পারবে? মানে গোটা 10 বই। আর যদি না এনে দাও তাহলে কিন্তু আমি মাকে ডাক দেবো। আস্তে 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 বৌদি, প্লিজ বৌদি, তুমি জানতে পারলে দুজনকেই মেরে ফেলবে। আচ্ছা বেশ, তোমার এরকম বই আরো এনে দেবো আমি। আচ্ছা ছাড়ো, শুধু বই এনে দিলে হবে না, আমাকে পড়ে শোনান। শোনান। এমা কি বলো বৌদি, এরকম বই বাইরে বসে জোরে থোড়ি না পড়া যায়, আর বাড়িতে তো সারাক্ষণই লোকজন রয়েছে। আচ্ছা শোনো, একটা কথা বলি, রাত্রি 3টের সময় ছাদে চলে এসো, বেশ, খানে পড়ে শোনানো যাবে, তাই তো? ঠিক আছে। চা হলো? বানাচ্ছি। আচ্ছা, তুই এখানে কি করছিস? বর্দার সাথে দোকানে যাসনি? হ্যাঁ গেছিলাম তো, আসলে বর্দার একটু কাজ করে গেছে তো, তাই বাজারটা দিতে এসেছিলাম। আসি বৌদি। তা ভালোই করেছিস, এসেছিস যখন আলফিনা চা বানাচ্ছে, খেয়ে যাস। একদম। আর শোন, জনকে বলবি রাতে আসার সময় কিছু জিনিস যেন নিয়ে আসে। ঠিক আছে। আর তুই আয় তো আমার সাথে, ঠিক আছে। আমি লিস্টটা বলে দিচ্ছি, তুই লিখে নিবি। আয়। ছি 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 ছি, গড! কে দিয়েছে বইটা? টনি? না, আমার ভাই রুবেল। সাত সকালে এসব নোংরামি হচ্ছে রান্নাঘরে? আস, তোমার একদিন কি আমার একদিন? হ্যাঁ, এসব বন্ধ করো তুমি রোজ। এসব সেদিন আমি মনে মনে প্রতিজ্ঞা নিয়েছিলাম, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব। 50 মিলিগ্রাম করে রোজ খাবারের সাথে সাইনাইড দিতে থাকলাম শাশুড়িকে। তার ঠিক 7 দিনের মাথায় হার্ট ব্লক করে উনি মারা যান। তারপর ব্যাস, খেলা শেষ। এই দেখো, জানি তোমার সঙ্গে অন্যায় হয়েছে, তার মানে এই নয় যে তুমি আইনকে নিজের হাতে তুলে নেবে। শাস্তি তোমাকে পেতেই হবে। আলফিনাকে গ্রেপ্তার করে পুলিশ এবং তাকে সাহায্য করবার অপরাধে গ্রেপ্তার হয় টনি ও রুবেল। দীর্ঘ 12 বছর পর ন্যায় বিচার পায় ফার্নান্ডেজ পরিবার। নিষিদ্ধ প্রেম এবং সম্পত্তির লোভ যে মানুষকে কত নিচে নামাতে পারে, এই ঘটনা তারই প্রমাণ। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আসবো এরকম আরো বহু ঘটনা নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চোখ রাখুন #ক্রাইমের পর্দায়।